নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর রিপাবলিক বাংলার এই ডিজিটাল পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আমার সঙ্গে আজকে রয়েছেন দুজন নেতাজি গবেষক, যারা ইতিমধ্যে সারা দেশে এবং সারা পৃথিবীতে স্বনামধন্য। চন্দ্রচূড় ঘোষ এবং আমার সঙ্গে রয়েছেন অনুজ ধর। বলতে পারেন এটা একটা আড্ডা, নেতাজিকে নিয়ে আড্ডা। তবে নেতাজিকে নিয়ে আড্ডাটাও তো খুব সিরিয়াস হতে হয়, তার কারণ বিষয়টা খুব সিরিয়াস। এমন সিরিয়াস একজন মানুষ, যিনি সিরিয়াসলি নিজের জীবনের সবটা আমাদের জন্য দিয়ে গেলেন, সিরিয়াসলি দেশটাকে স্বাধীন করবার জন্য। আমি এতগুলো সিরিয়াস বললাম তার কারণ আমার হাতের সামনে একটা খুব সিরিয়াস বই রয়েছে। বইটার নাম দ্য বোস ডিসেপশন, অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষের সর্বশেষ কীর্তি। নেতাজি রহস্য, নেতাজি অন্তর্ধান রহস্য বা নেতাজির শেষ পরিণতির রহস্য, আপনি যেভাবেই দেখুন না কেন বা যে ভাষাতেই বলুন না কেন, সেই রহস্য সমাধানের জন্য আমাদের হাতে আরেকটা চাবিকাঠি। চাবিকাঠি শব্দটা খুব ভেবেচিন্তে বললাম, তার কারণ কোথাও যেন নেতাজির সব রহস্যকে একটা ঘরের মধ্যে পুরে সব ফাইলগুলোকে সেই ঘরের মধ্যে এনে বাইরে থেকে কেউ তালা দিয়ে চলে গেছে। সেই তালা খোলবার চাবি এই বইটার মধ্যে আছে। এই বইটাতে যে ডকুমেন্টগুলোকে ব্যবহার করা হয়েছে তার মধ্যে আছে, এবং ঠিক সেটাই আমাদের আজকের আড্ডার বিষয়। চন্দ্রচূড়দা বাঙালি এবং খুব ভালো বাংলা বলেন, আর অনুজদা বাংলার জল হাওয়া খেয়েছেন, ফলে বাঙালি বলাই যায়, কিন্তু বাংলাটা অত ভালো বলতে পারেন না, পুষ্কার বুঝতে পারেন। I can understand, yes, but I can't speak. তো অনুজদা হিন্দিতেই কথা বলবেন, আর চন্দ্রচূড়দার সঙ্গে আমি বাংলাতেই কথা চালিয়ে যাবো, আড্ডা যেমন হয় আর কি। একদম। তো চন্দ্রচূড়দা, একদম প্রথমে আসি বইটার কথা। এই বইটা ধরুন, আমরা তো ছোটবেলা থেকে অনেকগুলো বই নেতাজি সম্পর্কে পড়েছি, নারায়ণ সান্যাল দিয়ে পড়া শুরু হয়, আমি নেতাজিকে দেখেছি, নেতাজি যেমন ছিলেন, বা সুভাষ ঘরে ফেরে নাই, বরুণ সেনগুপ্তর লেখা দুখানা বই আছে। শেষ দিকে উনি আরেকটা বই লিখেছিলেন যখন রেনকোজি মন্দির থেকে চিতাভস্য ফিরিয়ে আনা কথাটা, উনি বইটা কেন সমুদ্রের জলে ফেলে দেওয়া হবে ইত্যাদি। সেই সব বইগুলো থেকে, ইভেন অনুজদার নিজের বই আছে প্রথম, দ্য বিগেস্ট কভার আপ, সেই সবগুলো বইয়ের থেকে এই বইটা কোথায় গিয়ে আলাদা হয়ে যাচ্ছে, মানে কোথায় এটার মধ্যে আমি চাবি কাঠি যে শব্দটা ব্যবহার করলাম, এই চাবি আর কাঠিটা কোথায় আছে বইয়ের মধ্যে, সেটা যদি প্রথমে দেখো। আমি আগে বাংলা বইগুলোর কথা দিয়ে শুরু করি। ঠিক, অনুজের ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ, ব্যাক ফ্রম ডেড, আমি ওটা পরে আসছি, বিকজ কোয়ালিটেটিভলি দুটো ডিফারেন্ট। এক হচ্ছে যে মানে প্রথম সাধারণত আমি দেখেছি যখনই বাঙালি পাঠকদের সঙ্গে আলোচনা হয়, কথা হয়, প্রথমেই এই দাবিটা দিয়ে শুরু হয়, আচ্ছা আমি তো ওই বইটা পড়েছি, আমি সুভাষ বলছি। তারপরে বলে সুভাষ ঘরে ফেরে নাই, এটাও পড়েছি। তারপরে নারায়ণ সান্যালের বই পড়েছি, ওই তাইহুকু থেকে ভারতে পড়েছি, বরুণ সেনগুপ্তর বই পড়েছি। এখন ঘটনা হচ্ছে যে এই বইগুলো এক একটা সময়ে প্রকাশিত হয়েছে, 1960-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে, এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই বইগুলো অসাধারণ রিসার্চ ওয়ার্ক, জার্নালিস্টিক ওয়ার্ক। কিন্তু এইটা বুঝতে হবে যে তখন অ্যাক্সেসিবিলিটি টু ইনফরমেশন যেটা ছিল, ফাইলের কোনো কোথায় কি ফাইল আছে, কি তথ্য আছে কেউ জানে না, ফলে শোনা কথা কিছু, তখন কমিশনের যে যা শুনেছে সেইগুলো নিয়ে লিখছে, কমিশন থেকে কিছু কাগজপত্র হাতে চলে এলো, সেইটার ভিত্তিতে লিখছেন, পুরনো প্রাক্তন বিপ্লবীদের সঙ্গে আলোচনা হলো, সেইটার ভিত্তিতে লিখছেন, ফলে অনেকটা হিয়ারসে আর অল্প একটু ডকুমেন্টারি এই ভিত্তিতে লেখা হয়েছে। তার গুরুত্ব আছে, আমি গুরুত্বহীন বলে উড়িয়ে দিচ্ছি না, সেই বইগুলোর গুরুত্ব রয়েছে, যে কনসাসনেস, অ্যাওয়ারনেস যেটা তৈরি হয়েছে সেই ওই বইগুলো দিয়ে তৈরি, তার বেসিক কাজটা করে গেছে, বেসিক কাজটা হয়েছে। মানে সাদা কালো ওই পুরনো যুগে যেমনি ল্যান্ডলাইন ছিল, টেলিফোন ছিল, ব্ল্যাক টেলিফোন থাকতো, তুলে হ্যালো বলে কথা বলতো, কমিউনিকেশনের কাজটা তো করতো। আইফোন Pro 16 ছিল না, কিন্তু কমিউনিকেশনের কাজটা তো ওই বইগুলো সেই কাজটা করেছে। এবার যেটা আমরা যখন শুরু করলাম ক্যাম্পেইনটা 2006 থেকে, ট্রান্সপারেন্সি ক্যাম্পেইন, RTI ক্যাম্পেইন দিয়ে সব নথিপত্র বের করে আনার কাজ, যে ফাইল আমরা জানতে পারলাম যে ফাইল লুকোনো রয়েছে, জনগণের কাছে সেটা রাখা হয়নি, আমরা কেউ জানি না কি রয়েছে, কত ফাইল রয়েছে জানি না। ক্যাম্পেইন শুরু করলাম, করতে 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 2010 সাল অবধি প্রায় 10,000 মতো নথি আমরা ডিক্লাসিফাই করালাম, সেটা ইউপিএ সরকারের, মনমোহন সিং গভর্নমেন্টের দ্বারা। তারপর সেখান থেকে যা তথ্য বেরোলো, স্নুপিং, মানে নেতাজির পরিবার এবং সঙ্গী সাথীদের উপরে গোয়েন্দাগিরি চলছিল, সেইটা বেরোতে যে একটা এক্সপ্লোশন হলো, তার ইম্প্যাক্টে এবার পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার, মোদিজি তখন ক্ষমতায় এসেছেন, জাস্ট 1 বছর হয়েছে, 1 বছরের একটু বেশি, তো তখন ওরা ওই ডিক্লাসিফিকেশনের অ্যানাউন্সমেন্টটা করলেন, এবং তারপরে মোদিজি তোমার 304টে ফাইল ডিক্লাসিফাই করার অ্যানাউন্সমেন্ট করলেন, 303টে হয়েছে, একটা ফাইল এখনো যে কোনো কারণে পুরোপুরি পাবলিক হয়নি, হবে আশা করছি। তো এই যে তথ্যগুলো বেরিয়ে এসছে এবং আমরা যে গ্রাউন্ড রিসার্চ করছি, এর ভিত্তিতে আমরা 2019-এ কননরাম লিখলাম। কিন্তু কননরাম গোটা ব্যাপারটা হচ্ছে যে নেতাজির এই অন্তর্ধান পরবর্তী জীবনের যে
কাহিনী সেইটা। কিন্তু যেভাবে অনুজের প্রথম বই আসার পর, ব্যাক ফ্রম ডেড আসার পর 2011 সালে ও ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ লিখলো। ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম। মানে অত ভালো ইনভেস্টিগেটিভ বই খুব কম আছে আমাদের দেশে। কিন্তু ওখানেও কনস্ট্যান্ট এটা হলো যে আমরা অনেকটা জানতাম কিন্তু পুরোটা জানতাম না। ঠিক। এবং 2011 থেকে 2025-এ আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও গভীর হয়েছে। আমরা মানে লিঙ্কগুলোকে জুড়তে শিখেছি, যেগুলো ছড়ানো ছিটানো পিস ছিল সেগুলোকে এক জায়গায় আনতে শিখেছি, কোনটার সঙ্গে কোনটা লিঙ্ক হচ্ছে সেটা জানতে শিখেছি। এবং নতুন যে ফাইলগুলো বেরিয়েছে সেইগুলো থেকে যে নতুন তথ্য উঠে আসছে আমরা দেখতে শুরু করলাম, ওইখান থেকে কনক্লুসিভ একদম ক্লিনচিং এভিডেন্স দিয়ে প্রতিষ্ঠা করা যায় কি না। এবং সেইটা আমরা দেখলাম যে আমরা সেটা যাচ্ছে। আমরা যে এতদিন বলছি যে নেতাজি সম্বন্ধে জানতে গেলে রাশিয়া কি হয়েছে জানতে গেলে রাশিয়ায় যাও, জার্মানিতে যাও, ইংল্যান্ডে যাও, আমেরিকায় যাও, ফাইল খোঁজো, জরুরি সেটা। কিন্তু আমাদের দেশে যে ফাইল রয়েছে আমরা দেখিয়েছি সেইটা দিয়ে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা যায় যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। আমাদের দেশের সরকারের কাছে থাকা ফাইল, একদম বাইরে যাওয়ার প্রয়োজন, বাইরে যাওয়ার ওইটা প্রমাণ করার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে যে বিমান দুর্ঘটনায় যদি মৃত্যুটা না হয় তাহলে তারপরে কি হলো, এইটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে। এটা প্রমাণ করার জন্য আমাদের নিজেদের কাছে যথেষ্ট নথিপত্র রয়েছে সরকার। এই জন্য বইটার নাম দিয়েছি বোস তোমার বোস ডিসেপশন ডিক্লাসিফাইড। ডিক্লাসিফাইড মানে ওই 2015 থেকে যে ফাইলগুলো ডিক্লাসিফাইড হয়েছে শুধু ওই ফাইলগুলোর উপর ভিত্তি করে একটা দুটো ফাইল আমরা বাইরে থেকে নিয়েছি, ডকুমেন্ট বাইরে থেকে নিয়েছি, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, সিআইএ বা ইউকের কোনো তাইওয়ানের কিছু ডকুমেন্ট, এগুলো ছাড়া এভরিথিং ইজ ইন দ্য ডিক্লাসিফাইড ফাইলস। সরকার নিজে যা ডিক্লাসিফাই করেছে। হ্যাঁ, এবং সেইগুলো দিয়ে আমরা ছবি দিয়ে যাতে কেউ প্রশ্ন করতে না পারে প্রতিটা নথির ছবি দিয়ে রিপ্রোডিউস করে আমরা দেখেছি আপনি যদি প্রশ্ন করেন এই আপনার সরকারের এইটা নথি, এইগুলো আপনি জুড়তে থাকুন, উত্তর আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমি অনুজিতার কাছে যাবো। অনুজিতা, আমার বলতে বলতে আসলে একটা বছরের কথা মনে পড়ছিল। ইনসিডেন্টালি ওই বছর থেকে আমি জার্নালিজম শুরু করি, 2005। তো 2025-এ আমরা দাঁড়িয়ে আছি। অনেক দিন আগেকার ছবি, 20 সাল বাদ, 20 সাল বাদ, 20 ইয়ার্স আফটার। তো নর্মালি 20 সাল বাদ অথবা 20 ইয়ার্স আফটার যদি হয় তার একটা মিস্ট্রি রিজলভ হয়, সলভ হয়। তো 20 বছর হয়ে গেল, জাস্টিস মনোজ মুখার্জি কমিশন একটা রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টটা তো গৃহীত হয়নি আমাদের পার্লামেন্টে। সেই রিপোর্টে বলে যাওয়া কথা এবং তারপরেই এই ডিক্লাসিফাইড ফাইলগুলো, এগুলোকে নিয়েও সেভাবে কাজ হয়নি। সে কাজটা আপনারা করলেন, কিন্তু এখান থেকে আশাটা কি দেখছেন এই 20 বছরের মাথায় বা 20 বছর পর? কোনো মিস্ট্রি কি রিজলভ হবে মনে হচ্ছে? आपने मुझे पुराने टाइम पे आप ले गए, आपने 2005 की बात कर रहे हो या 20 साल आपको जर्नलिज्म में हो गए। एक चीज़ मैं आपको, क्योंकि आपने टाइम फ्रेम का जिक्र किया है, तो जो पुरानी किताबों की या पुरानी चीज़ों की बात कर रहे हैं, जब साल 2001 में मैं एज ए पत्रकार के तौर पे इस केस में आया, क्योंकि आपने वो रेफरेंस दिया तो मुझे पीछे जाना पड़ रहा है बिफोर आई कम टू दी प्रेजेंट। तो वहाँ पे ये फ़र्क था कि इस चीज़ को कोई हाथ लगाना नहीं चाहता था। तो मुझे किताब को छपवाने में बहुत प्रॉब्लम हो रही थी, बड़ी मुश्किल से छोटा मोटा पब्लिशर्स को हाथ लगा रहा है। तो एक जो फ़र्क अभी में आया है, जो पहले में है, जो आपका सवाल पूछा उसके साथ में कि अभी क्या हो रहा है, फ्यूचर में क्या होगा, हमारा फोकस फ्यूचर, हमारा फोकस पास नहीं है। तो हमारा उसमें ये फ़र्क ये आ गया कि पहले के मुकाबले में कि जब शुरुआत में बिल्कुल जब मेरी पहली बुक आई तो कोई पब्लिशर इसको हाथ लगाने को राजी नहीं था, और बड़ा पब्लिशर बिल्कुल हाथ नहीं लगाएगा। और आपको पता है कि जब पब्लिशिंग लाइन है ये मीडिया है, रिपब्लिक में खबर आएगी तो उसका इम्पैक्ट होगा, किसी छोटे मोटे चैनल में आएगी तो इम्पैक्ट नहीं होगा। आपको पता, मैं भी पत्रकार था, जर्नलिज्म का कैसे फंक्शन करता है कि लोग क्रेडिबिलिटी पे चलते हैं, नाम पे चलते हैं। तो आज ये जो हमने 20 साल का जो आपने जिक्र दिया, 5 का और अभी का जो हम लोगों ने पापड़ बेले हैं दुनिया भर में जा करके, जो हमने एफर्ट लगाए हैं, उसमें से बहुत चीज़ हम रिपोर्ट नहीं कर सकते बिकॉज वो कॉन्फिडेंशियल होती हैं। कि मान लीजिए कि अगर अगर मैं किसी फॉर्मर IB डायरेक्टर से बात कर रहा हूँ तो ऑब्वियसली उसको मैं पब्लिक में नहीं बताऊँगा। तो ऐसी जो हमने सारे पापड़ बेले जो काम किया, उसका रिजल्ट ये निकला है कि आज के दिन में दुनिया का नंबर 1 पब्लिशिंग हाउस है पेंगुइन रैंडम हाउस। तो ये किताब पेंगुइन रैंडम हाउस ने छापी है। तो ये कोई छोटी मोटी मतलब कोई पब्लिशर की कॉलेज सीट का किताब नहीं है, इतना बड़ा पब्लिशर ने उसको हाथ लगा के किताब को छापा है, तो वो कुछ सोच समझ के छापा होगा। एक तो ये है, 20 साल बाद इतना तो बदलाव, बहुत बदलाव आया है, लोगों में अंडरस्टैंडिंग है। और थैंक्स टू दी कि जो सपोर्ट हमको मिला है 2015 के बाद से, खासकर अर्नब जी का बहुत सपोर्ट हमको मिला था कि ये इशू प्राइम टाइम पे आ गया। आज बैठ के आपसे बात कर रहे हैं तो ये डिस्कशंस हो रही हैं। और एक बहुत आपको पता है इस बात का, अभी बहुत यंग हो, लेकिन मैं ये चीज़ देख रहा हूँ कि हमारा जो इंटरेक्शन लोगों से होता है, हम लोग अलग अलग जगह पे जाते हैं, इंस्टीट्यूट में लेक्चर देते हैं
यहाँ भी देने के लिए मैं आया हूँ, अभी ये देकर आया अभी करके जो हमारा डिस्कशन हो रहा है। एक चीज़ जो मैंने ट्रेंड पूरे इंडिया में देखा है कि यंगर जो जनरेशन है, कॉलेज के लड़के लड़कियाँ, वो इंटरेस्ट ले रहे हैं। तो अब एक बात आप ध्यान रखिए कि नेताजी, आपने पूछा मिस्ट्री सॉल्व होगा नहीं होगा फ्यूचर में, ये मुझे पता नहीं है, लेकिन ऑलरेडी हम लोगों ने 50 साल का हमने इंतजाम कर दिया। भारत सरकार कुछ भी कर ले, आने वाले 50 साल तक लोग इसकी बात करेंगे। तो पब्लिक के दिमाग में हमारा इंटेंशन ये तय है। और मेरा ये लेके मुझसे आप ये लेके चलिए कि लोग हमसे पूछते हैं कि अब आपका बेस्ट केस सिनेरियो क्या है। मेरा बेस्ट केस सिनेरियो है कि मिस्ट्री सॉल्व हो जाए आने वाले 2-3 साल में, इस साल में। हमें उम्मीद है कि पहली बार देश में एक प्रधानमंत्री आया है, सेंटर में गवर्नमेंट ठीक है, स्टेट में ममता बनर्जी खुल्लम खुल्ला नेताजी की डेथ की बात कर रही है। अब नहीं होगा तो कब होगा? तो पहला हमारा बेस्ट केस, और मीडिया बहुत सपोर्ट कर रहा है, ये आपको पता होगा। आपने बोला कि 2005 में आप जर्नलिज्म में आते, 5 में कौन बैठ के बात करता था जर्नलिज्म? 2011 में मुझे याद है आपका वो पहला किताब जब निकला था, मैंने आपका इंटरव्यू किया था, तब मैं किसी दूसरे चैनल में था, तो उस चैनल के प्राइम टाइम न्यूज में 2 मिनट के कैप्सूल डालने के लिए मुझे कहाँ जाना उस टाइम पे तो बिफोर यू मूव टू द नेक्स्ट पॉइंट, आपने जो अभी पॉइंट बोला ना, नेक्स्ट जनरेशन, मैं ये स्टैटिस्टिकल पॉइंट दिखा रहा हूं বাংলা, দিস ইজ এটা আমার তোমার ফেসবুক ফলোয়ার ফিড, তুমি দুটো এজ গ্রুপ দেখো, 25 থেকে 34, 25 থেকে 34, তার নিচে 18 থেকে 24, হ্যাঁ, এই দুটোকে যদি তুমি অ্যাড করো, ইটস 66% হ্যাঁ ফলোয়ার্স। एग्जैक्टली, ठीक है, तो नाउ भेबे देखो हु इज अभी ये फर्क पड़ रहा है। अभी हम आपके ऑफिस में आए तो बाहर हमको बच्चों ने पकड़ लिया कि सर आपको देखा है, ठीक है। तो ये मेरे साथ में हर जगह हो रहा है कि मैं जाता हूँ अलग अलग जगह पे, मैं मलेशिया एयरपोर्ट में खड़ा था तो वहाँ लोगों ने, बच्चों ने पहचान लिया। तो ये एक बहुत फर्क आ गई यंग जनरेशन में। और आपने जब आपने आपका एग्जांपल दिया कि आपने 2011 मेरा बाइट लिया था, वो क्या उस जमाने के अनिर्बन में रात के अभी में बहुत फर्क आ गया। अब आप यहाँ पे बड़े जाने माने हमारे जो पत्रकार हैं, तो अब आप जो बोलेंगे, आपके पास में ज़्यादा कमांड है, आपके बोलने की ज़्यादा रीच है, और बिल्कुल ही हम लोग नई दुनिया में, तो ये फ़र्क हम में। तो हमारा ये मानना है कि जो बेस्ट केस सिनेरियो है कि हम कोशिश करेंगे कि ये मुद्दे को सॉल्व करें इसको, और आने वाले 1-2 साल में, क्योंकि इससे अच्छा टाइम नहीं मिलेगा कि मीडिया इंटरेस्ट दिखा रहा है, सब लोग हैं, सब कुछ है। अगर ये भगवान ना करे हम नहीं कर पाए, तो सेकंड में है कि हम इसको इतना इनपुट लोगों को देके जाएंगे कि ये केस नहीं मरेगा 50 साल तक। हाँ। और कम से कम देखिए, भारत में ये कहानी है कि सरकार ये बोलती है कि भारत को आज़ादी मिली गांधी जी की अहिंसा की वजह से, अंग्रेज भाग गए, लेकिन पब्लिक, मैं आपको बता रहा हूँ, मैं पूरा देश में विदेश में जाता हूँ, कोई भारतीय सिवाय जो गांधी जी के बड़े खासम खास चेले चपाड़े हैं, उनके अलावा कोई नहीं मानता इस बात को कि भारत को आज़ादी अहिंसा से नहीं मिली, वो नेताजी के से आज़ादी। आजकल अपने उड़ीसा के मुख्यमंत्री ने खुल्लम खुल्ला बात को बोला है राष्ट्रपति के प्रेजेंस में। उम्मीद करता हूँ कि बंगाल के लोग भी इस बात को बोलेंगे, अभी तक वो बोलने में शर्मा रहे हैं थोड़ा सा। तो ये जो है कि सरकार ये कहती है कि भारत आज़ाद हुआ गांधी जी की वजह से, लेकिन जनता जानती है कि वो नेताजी की वजह से हुआ था। उसी तरीके सरकार ये बोलती है कि नेताजी की डेथ प्लेन क्रैश में हो गई है, लेकिन जनता इस बात को मानती है कि प्लेन क्रैश में डेथ नहीं हुई, ठीक है। आगे में उन्हें कंफ्यूजन हो सकता है कि आगे रशिया में क्या हुआ, ये वटेवर, क्योंकि उसके बाद क्या हुआ, मतलब क्योंकि लोग किताबें नहीं पढ़ते, अगर वो किताब पढ़ेंगे समझ में आ जाएगा वो, क्योंकि किताब पढ़ने वालों की तादाद बहुत कम होती है, तो अगर वो पढ़ेंगे तो समझ में आ जाएगा, तो मिस्ट्री कुछ बची नहीं है। लेकिन हमारा ये मानना है कि अगर जिस तरीके से जनता अहिंसा वाली थ्योरी को रिजेक्ट करती है, जो सरकारी थ्योरी है, उसी तरीके से जनता जो है इस थ्योरी को रिजेक्ट कर देगी कि साहब प्लेन क्रैश में सुभाष बोस की डेथ नहीं हुई है। तो हमें ये 2 एक्सट्रीम में लेकर चलना है कि अगर हम हारे तो 50 साल तक हम केस को जिंदा रखेंगे, लेकिन अगर जीत गए तो केस को सॉल्व करके जाएंगे अभी 1-2 साल के। এইটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, যে 50 সাল तक বলছেন না বারবার অনুচিতা, যে আমরা যদি হেরেও যাই 50 বছর এই কেস মরবে না। এখানে আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে হচ্ছে, আমরা যখন দাঁড়িয়ে কথা বলছি, মানে যে সময়টাতে কথা বলছি চন্দ্রচূড়া অনুচিতা, সেই সময়টায় কেনেডি ফাইলস নিয়ে কথা হচ্ছে, একদম 50 বছরের বেশি হয়ে গেছে, আমেরিকা ডিক্লাসিফাই করছে। চন্দ্রচূড়া যখন JF কেনেডি মার্ডার হয়েছে, তখন যারা ইয়াং ছিলেন তারা কোভিড পরবর্তী জমানায় কতজন আমেরিকাতে বেঁচে আছেন আমার সন্দেহ আছে। স্টিল আমেরিকার নতুন প্রজন্মের মধ্যে এই রহস্যকে নিয়ে এত উদ্দীপনা রয়েছে বা জানবার এত আগ্রহ রয়েছে যে সেখানকার গভর্নমেন্ট সেটা জানাতে চাইছে। এখন আমি কোনো মৃত্যুকে ছোট করছি না, কিন্তু জন এফ কেনেডি কোনো রণক্ষেত্রে প্রাণ দেননি, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়ছিলেন না, কিন্তু তবুও তার মৃত্যু রহস্য সমাধানের নিয়ে বলে তার দেশবাসী জানতে চায়। তাহলে নেতাজির দেশবাসী তো অনেক বেশি করে জানতে চায় তার দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তানের কি হলো। না, তুমি একদম কথাটা ঠিক বলেছো। তুলনামূলকভাবে যদি তুমি নাও দেখো, তুলনা করাটা উচিত না, সব মৃত্যু দুঃখজনক, ঠিক, কিন্তু উনি একজন দেশের রাষ্ট্রপতি ছিলেন, খুব জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, সেইটুকুই। কিন্তু সুভাষচন্দ্রের সঙ্গে সেই জেনারেশনের পর জেনারেশন যে জুড়ে থাকে একটা ইমোশনাল কানেক্ট, আবেগের সম্পর্ক, সেই আবেগের সম্পর্কটা আমার মনে হয় না ওখানে কিউরিওসিটি আছে, জানার ইচ্ছে আছে, আগ্রহ আছে, কৌতূহল আছে,
এবং যেটা সত্যি সেটা প্রতিষ্ঠিত করার একটা ইচ্ছা রয়েছে, ফলে সত্যিটা কি সেটা জানার একটা সাধারণ ইচ্ছা রয়েছে। কিন্তু আমাদের দেশে যেটা রয়েছে, এত জনসংখ্যা চারিদিকে, মানে 70 বছর ধরে বিভিন্ন সরকার চেষ্টা করেও সুভাষচন্দ্রকে চাপা দিয়ে রাখার চেষ্টা করেও পেরে ওঠেনি। তার একটাই কারণ যে সুভাষচন্দ্রের সঙ্গে যে আবেগের সম্পর্ক দেশের সাধারণ মানুষের, সেইটাকে জয় করতে পারেনি। সেটা তখন যেরকম ছিল আজও সেরকম আছে। এবং আমার মনে হয় যে কোনো একটা জায়গায় যে সরকার সত্যিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, তার কাছে ওটা অ্যাসেট হতে পারে, রিস্কও হতে পারে। অ্যাসেট এই জন্য হবে যে যদি আমরা করি তাহলে প্রচুর জনসমর্থন পাবো, কিন্তু যদি কিছু মানে অনাকাঙ্ক্ষিত কিছু তথ্য থাকে বা যেটা আমাদের ফেভারে যাবে না, তাহলে পাবলিক রিয়াকশনটা খুব তীব্র হবে। এখানে আমার একটা কথা খুব মনে হচ্ছে চন্দ্রজিৎ, সেটা হচ্ছে যে एक विद योर परमिशन एक चीज कि आपने कैनेडी की बात करी, कैनेडी में लोगों में काफी, वहाँ पे अमेरिका में लेके काफी इशू रहा। हमने ये किताब आज से कोई 5-6 महीने पहले पब्लिशिंग के लिए भेज दी थी प्रिंटिंग प्रेस में, लेकिन हमने इसमें कैनेडी केस का जिक्र किया और हमने उसमें लिखा है क्योंकि अमेरिका की पॉलिटिक्स में कैनेडी का इशू उछल गया था, ठीक है। तो डोनाल्ड ट्रंप ने बोला था कि मैं इस बार आके फाइलें खोल दूंगा, और आज हमारी बातचीत हो रही है, और आज तो फाइल खोल रही है। नहीं, 23 जनवरी जो नेताजी का जन्मदिन है, उस दिन अमेरिका के राष्ट्रपति ने बोल दिया कि हम कैनेडी की फाइलें खोल रहे हैं जो बची हुई हैं करके। कैनेडी वाले केस में और सुभाष बोस वाले केस में जो सबसे बड़ी कॉमन रीज़न हमने इसको यहाँ डाला है कि तो हमने उनसे काफ़ी सीखा है कि जो डीक्लासिफिकेशन का जो आइडिया था उसमें हमने काफ़ी सीखा कि अमेरिका में क्या घटा था। बिल्कुल। लेकिन जो मेन इसमें जो कैनेडी केस में, और क्योंकि मैं ये कि पूरी दुनिया में अगर देखेंगे बहुत जगह बहुत सी मिस्ट्रीज हैं लोगों के मरने के बारे में। हमारे देश के अंदर श्याम प्रसाद मुखर्जी की भी है और लोग की भी है, लाल बहादुर शास्त्री जी की, मैंने तो किताब भी शास्त्री जी पे लिखी हुई है। तो उसमें लेकिन दुनिया में ऐसा कोई और केस नहीं है जैसा नेताजी का और कैनेडी असैसिनेशन का केस है कि इतने साल हो गए, 40-50 साल हो गए, वो केस खत्म नहीं हो रहा। बाकी सारे केस कहीं ना कहीं रुक के रह गए। और दूसरा इंपॉर्टेंट जो चीज़ बहुत इन दोनों में बड़ा डिस्टिंक्ट दिखाई देती है कि कैनेडी वाले केस में और नेताजी वाले केस में जो सरकारें बोलती हैं जनता उसको नहीं मानती। हाँ। अमेरिका में उन्होंने कमीशन बनाया, वॉरेन कमीशन, जो अमेरिका का जो चीफ जस्टिस था सिटिंग, उसने इंक्वायरी करी और सारे उसमें सीबीआई, उनकी जो FBI के डायरेक्टर और आपने CIA के डायरेक्टर, वो सब उसमें मेंबर बने। उसके बावजूद कोई भी मानने के लिए उसकी जनता नहीं मानती है, कोई नहीं मानता वहाँ पे कि वो जो गवर्नमेंट बोलती है ठीक है। ऐसा ही हमारी कंट्री में है कि सरकार जो मर्जी बोल दे कि नेताजी की डेथ प्लेन क्रैश में हो गई और गांधी जी की वजह से अंग्रेज यहाँ से भाग गए, ये सरकार जनता यहाँ की नहीं मानती है। तो ये कॉमन ग्राउंड है। और मेरा मानना है कि जब ट्रम्प साहब जो फाइलें रिलीज करेंगे अपनी कैनेडी की, उसका इम्पैक्ट यहाँ पड़ेगा, क्योंकि लोगों को नजर आया कि साहब अगर ये घटनाएं वहाँ घट रही हैं, हमने इस किताब में जो रिकमेंडेशन दी है हम उस पर बात बनाएंगे, लेकिन हमने बोला है कि जो इंटेलिजेंस के रिकॉर्ड है, अभी अब हम बहुत खुश हैं कि प्रधानमंत्री मोदी जी ने फाइलें पब्लिक की हैं, लेकिन वो फाइलें प्रधानमंत्री ऑफिस की और विदेश मंत्रालय की, सिविलियन डिपार्टमेंट्स की, वो रूटीन फाइल्स हैं। अब आप खुद समझ सकते हैं, आप खुद पत्रकार रहे हैं, आपको पता है कि अगर 1,500 फाइलें, अगर आपका PMO ME MHA बैठा खोल के बैठा है, अगर उसमें 1,500 फाइलें हैं, तो IB वालों के पास क्या फाइल नहीं होगी? कितना फाइल होगा उनके पास में? तो IB, रॉ, मिलिट्री इंटेलिजेंस और ये पुलिस इंटेलिजेंस की फाइलें ये बाहर निकलनी चाहिए। तो मैं उम्मीद करता हूँ कि जो अमेरिका में जो कैनेडी की फाइल खुल रही है, कुछ बची हुई है इंटेलिजेंस के बारे में, जब वो निकलती हैं थोड़ा यहाँ भी उसका असर पड़ेगा। देखो हम लोग सारे वहाँ फॉलो करते हैं, जो वहाँ घटता है, यहाँ की हवा, यहाँ वेस्ट कंट्री की हवा लगती है, तो ये शायद केस। हाँ, और इसका हमने इस किताब में जिक्र किया हुआ है। बताइए, हमारी किताब तो पहले प्रिंटिंग प्रेस में चली गई थी, बट हमें लग गया था कि कुछ होगा, बिकॉज ट्रम्प ने बोला था कि मैं आऊंगा और मैं आकर के मैं करूंगा। दिस इज अ वेरी इंटरेस्टिंग कंपैरिजन। पता है क्यों इंटरेस्टिंग है? তুমি কেনেডির সঙ্গে যদি নেতাজির এই দুটো ট্রান্সপারেন্সির ক্যাম্পেইন, আমি নেতাজির সঙ্গে কেনেডির কম্প্যারিজন বলছি না, দুটো কেসের ট্রান্সপারেন্সির যে কম্প্যারিজনটা সেটা যদি করো, এক হচ্ছে কেনেডির ব্যাপারে সাকসেসিভ যে সরকারগুলো ওদের দেশে হয়েছে, তারা কিন্তু তথ্য চেপে ডিস্টর্ট করার চেষ্টা করে, মুখে কুলুপ নয়, কেউ কিছু বলার মতো না, কেউ কিছু বলেনি, কথা বলছে না, মানে ভুল বোঝানোর চেষ্টা করেনি বা অন্য মানে। আমাদের দেশে যেটা হয়েছে, সে 1946 সাল থেকে সরকারের পর সরকার মিথ্যা কথা বলে গেছে, এবং কিভাবে মিথ্যা কথা বলেছে তার চূড়ান্ত জায়গাটা যে উদাহরণ, সেটা আমরা এই বইটাতে দেখিয়েছি 2006 সালে। 2006 সালে যখন মুখার্জি কমিশনের রিপোর্টকে খারিজ করে দেওয়া হলো, মনমোহন সিং সরকার খারিজ করে দিল, কোনো অ্যাকশন টেকেন রিপোর্টে কোনো কারণ দেখানো হলো না, এক লাইনে জবাব দেওয়া হলো। 4টে প্রশ্ন ছিল, তার মধ্যে
একটা আমাদের মনোপুত হয়েছে, বাকিগুলো আমাদের মনোপুত হয়নি, সেগুলো আমরা খারিজ করে দিলাম। কোন প্রশ্নটা মনোপুত হয়েছে? প্রথম প্রশ্নটা কি ছিল? নেতাজি বেঁচে আছেন না নেই? তো জাস্টিস মুখার্জি প্রবাবিলিটির হিসাবে বলেছেন না, উনি আর বেঁচে নেই। তো ওইটা ওদের সরকারের মনোপুত হয়েছিল, খুব পছন্দ হয়েছিল। ঠিক আছে, ভালো কথা, এই কমিশন ভালো কথা বলেছে, ঠিক আছে, উই অ্যাকসেপ্ট। তারপরে প্রশ্ন ছিল যে নেতাজির কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, আর রেঙ্কোজি মন্দিরে যে অস্থি চিতাভস্য অবশেষ রাখা আছে সেইগুলো কি নেতাজির? তো এই দুটোতেই জাস্টিস মুখার্জি বললো না, মৃত্যু তো হয়নি, আর মৃত্যু যদি না হয় চিতাভস্য কিসের? তো ওই দুটো তো না, এই দুটো আমরা মানতে পারছি না, এই দুটো আমরা মানবো না। হ্যাঁ, মরে গেছে ঠিক আছে, কিন্তু এই দুটো আমরা মানছি না, আমরা অ্যাকসেপ্ট করছি না, হয়ে গেল। লাস্ট প্রশ্ন ছিল যে, চতুর্থ প্রশ্ন ছিল যে যদি বিমান দুর্ঘটনায় মৃত্যু না হয়ে থাকে তাহলে কি হয়েছিল সেটা খুঁজে বের করুন। এবার নানা কারণে জাস্টিস মুখার্জি সেটা করে উঠতে পারেনি, নানা কারণগুলো পরে যাবো, এখনই ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, বড় বিগ পিকচারটা দেখে নিই আগে। তো সেইটা যেহেতু প্রশ্নের উত্তরটা দিতে পারলেন না, সরকার তখন কি বললো আরে রিপোর্ট তো ইনকনক্লুসিভ, মানে 4টে প্রশ্ন করেছি, তার মধ্যে কেবল একটাতে আমাদের পছন্দের উত্তর দিয়েছে, 2টো আমাদের অপছন্দের উত্তর, আর অন্যটাতে কোনো উত্তরই দিতে পারেনি। ফলে কেমন করে অ্যাকসেপ্ট করবো? গোটা জিনিসটাকে টুইস্ট করে সাজানো হলো এইভাবে। ঠিক, কারণগুলো কিন্তু পরে বলা হয়েছে। এবার আমরা যেটা ফাইল ঘাঁটতে গিয়ে দেখলাম যে কেন খারিজ করা হলো। শিবরাজ পাটিল তখন গৃহমন্ত্রী, পরবর্তীকালে অনেক চাপে পড়ে, সমালোচনার মুখে পড়ে উনি একটা ভাষণ দেন লোকসভায়, রাজ্যসভায়, যেখানে উনি কারণগুলো কিছুটা সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেন, সেটা ছেড়ে দিন। কিন্তু যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা হলো, মুখার্জি কমিশনের রিপোর্ট হাতে আসার পর শিবরাজ পাটিল একটা মিটিং ডাকেন আমলাদের, ছোট আমলা, মেজো আমলা, বড় আমলা, সবাইকে নিয়ে একটা মিটিং হয়। এই বইটা খুব নাটকীয় রাতের বর্ণনা আছে একদম শুরুর দিকে, বলুন না প্লিজ। প্রচুর নাটকীয় সবটা বলতে বলছি, you should tell what you said। अब पहला जो इंट्रोडक्शन आप बताइए, लोगों को बांग्ला में लिखा क्या उसमें हमने। তো একটা মিটিং ডাকা হলো, সেখানে শিবরাজ পাটিল বলে দিলেন যে দেখো এই রিপোর্টটাকে খারিজ করতে হবে, ফলে নোটটাকে সেইভাবে লেখো। তো অনেক ডকুমেন্ট আছে এই ফাইলগুলোতে, কিন্তু ওই মিটিং যেটা ছিল না, ওই মিটিংয়ের মিনিটটা নেই। বাকি মিটিংয়ের মিনিটগুলো রয়েছে, নোটিং রয়েছে, সব আছে, ওই মিটিংয়ের মিনিটটা নেই। তো যাই হোক, সিদ্ধান্তটা জেনে যাচ্ছি, কেননা পরে ফাইল নোটিং থেকে যে HM মানে হোম মিনিস্টার এটা বলেছেন এইভাবে নোটটা তৈরি করে দাও তাহলে। তো একজন জুনিয়র ব্যুরোক্র্যাট ডিটেইলে নোট বানালো যে কোন কোন পয়েন্টে রিপোর্টটাকে খারিজ করা যায়। সেই নোটটা রিফাইন করতে 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 গিয়ে তৈরি হলো নোট ফর দ্য ক্যাবিনেট, মানে ক্যাবিনেটকে যেটা দেওয়া হয় ফাইনালি প্রসেসড প্রিপেয়ার্ড একটা নোট, যার ভিত্তিতে ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় যে এই কমিশনের রিপোর্ট আমরা গ্রহণ করব না খারিজ করব। আমরা ওই নোটটাকে তুলে ধরে, এই ডিক্লাসিফিকেশনের ফলে প্রথমবারের জন্য আমাদের হাতে ওই নোটটা এলো। তো ওই নোটটাকে তুলে ধরে লাইন বাই লাইন, প্যারা বাই প্যারা আমরা দেখিয়েছি যে কিভাবে প্রতিটি ছত্রে মিথ্যা কথা বলা হয়েছে, কথাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভুল মানে করা হয়েছে। মানে গোটা জিনিসটা শর্টে বলতে গেলে দাঁড়ায় এটা যে আমাদের দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী যে বডি ক্যাবিনেট, দেশের মন্ত্রিসভা, তাকে मिसलीड करा হয়েছিল ডেলিবারেটলি, इच्छाकृतভাবে তাকে मिसलीड, भूल पथे चालित करा হয়েছিল, भूल तथ्य दिए। आपको एग्जांपल देता हूँ, ये बता रहा है, एग्जांपल सुनिए उसका, एग्जांपल कितना खतरनाक है। आप कैबिनेट को कैसे झूठ बोल रहे हैं, और कैबिनेट, और ये टॉप सीक्रेट रिकॉर्ड्स, मतलब नोट फॉर द कैबिनेट है, भारत सरकार का हाईएस्ट लेवल का डॉक्यूमेंट होता है सीक्रेसी में। उसमें इन्होंने ये इनको बोला कैबिनेट को, जो कैबिनेट का नोट लिखा गया कि 1945 में जो ब्रिटिश और अमेरिकन इंक्वायरी हुई थी सुभाष बोस की डेथ में, उन्होंने कंफर्म कर दिया कि नेताजी की डेथ हो गई। मैं आपके चैनल में बैठ करके भारत सरकार को चैलेंज कर रहा हूँ कि 1945 में ब्रिटिश और अमेरिकन गवर्नमेंट ने जो इंटेलिजेंस की इंक्वायरी की थी, उसमें नेताजी की डेथ कंफर्म हो गई थी। आप उसकी रिपोर्टें निकाल के दिखाओ हमारे को, हम आपको उससे अच्छी रिपोर्टें निकाल के दिखाएंगे कि अमेरिकन और ब्रिटिश वर नेवर श्योर ऑफ सुभाष बोस डेथ एट दैट टाइम। 1964 तो CIA की रिपोर्ट निकल के आ रही है, तुम कहाँ 45 में मार रहे हो उसको, तो आप झूठ लिख रहे हैं गवर्नमेंट की फाइलों में। तो ये इस लेवल का, उसमें ऐसे इतने खराब उसमें एग्जाम्पल निकल के आ रहे हैं कि अगर ये नेताजी ना हो और इसकी जगह में कोई अर्बन नक्सल हो तो पूरा देश में आग लग जाएगा कि क्या आपने मजाक बना के रखा है इस पूरे केस में। हमारा प्रॉब्लम की जड़ जो निकल के आ रही है, हमारा इशू क्या, हम जो ये दर दर की ठोकरें खा रहे हैं। देखिए, भारत में जितने बड़े बड़े फ्रीडम फाइटर हैं या जितने नेशनल आइकन हैं,
पूरे देश को बिलोंग करते हैं, अम्बेडकर पूरे देश को बिलोंग करते हैं, पटेल पूरे देश के हैं, आपके भी हैं, मेरे भी, सबके प्यारे हैं। लेकिन जब सरदार पटेल की बात आती है, तो जब सरदार पटेल की मूर्ति लगाई गई तो कहाँ लगी? गुजरात में लगी। भाई वो तो पूरे देश के गृह मंत्री थे, तो गुजरात में क्यों लगा रहे? गुजरात उनका जन्म स्थान है, और वहाँ के लोगों में उनके लिए दिल में जो प्रेम है वो शायद दिल्ली वालों के इतना नहीं होगा। तो नेताजी पूरे देश के हैं, सभी के हैं, लेकिन नेताजी बंगाल के हैं पहले। तो बंगाल से जब आवाज़ नहीं उठेगी और खड़े नहीं होंगे, जैसे है कि महाराष्ट्र में शिवाजी महाराज के नाम पे अगर कोई कुछ बोलेगा तो पूरा देश खड़ा हो जाता है, पूरा मराठा समाज खड़ा हो जाता है। नेताजी के लिए जब तक वो चीज़ नहीं होगी, जब तक पार्लियामेंट में जाकर के 15-20 MP बंगाल के खड़े होकर नहीं बोलेंगे, वो दिल्ली में एक लैंग्वेज चलती है। आप देख रहे हैं अभी समाज में क्या चल रहा है, बीच में पार्लियामेंट में कैसे मुद्दे चल रहे हैं। तो जब तक बंगाल में वो चेंज नहीं आता, वो ही उसी की हम सारी जद्दोजहद कर रहे हैं कि बंगाल से 8-10 मेंबर ऑफ पार्लियामेंट उठ करके पार्लियामेंट में जाकर के मुखर्जी कमीशन की रिपोर्ट को एक्सेप्ट करने की बात करें। लेकिन जाने से पहले इशू को समझ करके जाए, बिना इशू, हाँ, अगर अखबार की रिपोर्ट पढ़ के जाओगे इशू क्या है क्या नहीं है, बड़ा इशू बहुत कॉम्प्लिकेटेड है। ये कोई लव स्टोरी तो है नहीं छोटी मोटी कि हम किसी के साथ बॉय मीट्स गर्ल और वो स्टोरी हो गई है, बड़ी कॉम्प्लिकेटेड स्टोरी है। थोड़ा समझ के जाएं, क्योंकि जो हमारे देश के जो ब्यूरोक्रेट है बहुत उस्ताद किस्म के लोग हैं, तो आप उनसे अगर सवाल पूछेंगे तो आपको उल्टा घुमा देगा बैठा करके। लेकिन अगर आप समझ के जाओगे, उनका सारा तोड़ हमने दिया। जैसे एक छोटा सा मैं ऐड करूंगा, मैं उसके बीच में नहीं आऊँगा। एक चंद्रचूड़ आपको बता रहा है कि वो जो मीटिंग हुई और उन्होंने जो गवर्नमेंट ने कैबिनेट रिजेक्ट किया, एक इन्होंने उनमें, आप सुन के हंसोगे, आप जर्नलिज्म में रह चुके हो, उन्होंने एग्जांपल दिया कि ये वन ऑफ द रीज़न ये मुखर्जी की रिपोर्ट को रिजेक्ट कर देना चाहिए और कि अगर एक्सेप्ट करते हैं तो उन्होंने टाइम फैक्टर की बात की। बहुत पुरानी बात हो गई है, तो ये भी एक रीज़न दिया। मतलब आप हंस रहे हो, मैं ज़्यादा हंसता हूँ क्योंकि मैं पुलिस थाने के सामने पैदा हुआ था। हमने एग्जाम्पल उसमें दिया, और आई एम सॉरी कि मुझे ऐसा एग्जाम्पल हमें ढूंढना पड़ा निकाल करके। 1965 में किसी भाई ने महाराष्ट्र में 2 भैंसें चोरी करी, बफेलोस, ठीक है, उसको लास्ट ईयर उन्होंने पुलिस ने पकड़ लिया। लास्ट ईयर? हाँ, वो कहते हैं हम इसको ट्रैक कर रहे थे। और मैं आपको बता रहा हूँ, मैं 65 সালে মোষ চুরি গেছিল মহারাষ্ট্রে, সেই মামলার শেষ হয়েছে গত বছর। গুগল সার্চ করলে মিল যাবে। নেতাজির ঘটনাটা খুব পুরনো হয়ে গেছে, খুব পুরানা হয়ে গেছে। তাহলে প্রশ্ন ওই সঙ্গে আছে, কেনেডির মৃত্যু কোন বছরে হয়েছিল? 1961। তাহলে আজকে কেন এত ঢাকঢোল পিটিয়ে সেটাকে ডিক্লাসিফাই করার এটা আসছে? চন্দ্রজিৎ, এখানে একটা কথা বলবো, এই যে বাংলার কথা আসছে, এমপিদের কথা, 2006, আমি কিন্তু জাস্ট পলিটিক্সের জন্য বলছি, নট ফর দ্য সেক অফ পলিটিক্স। 2006 কথা এলো, তখন তো মনমোহন সিংয়ের সরকারের সঙ্গে বামপন্থীরা রয়েছেন, তারা পরমাণু চুক্তি নিয়ে দুবেলা খুব তাদের গন্ডগোল হতো, করলে আমরা থাকবো না, বেরিয়ে যাবো, আমেরিকা দালালি করা। এখন যিনি ধরুন শেষ চিঠিটা লিখছেন, মহাত্মা গান্ধীকে লেখা নেতাজির শেষ চিঠি, মানে যতটুকু আমরা জানি, আমাদের ডোমেনে আছে, আমি জানি না এরপরে কোনো চিঠি লেখা হয়েছিল। সুভাষ চন্দ্রের পাবলিক লাইফ থেকে লেখা শেষ চিঠি বলা যায়। হ্যাঁ, পাবলিক লাইফ থেকে লেখা শেষ চিঠি, যে আমেরিকান ইম্পেরিয়ালিজম আসছে, মার্কিন সাম্রাজ্যবাদ আসছে, পৃথিবী একটা নতুন সাম্রাজ্যবাদ দেখতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় একদম শেষ লগ্নে এসে লেখা, এবং বাপুকে তিনি সাবধান করছেন যে এবার আমাদের এটার বিরুদ্ধে লড়তে হবে। ব্রিটিশ সাম্রাজ্যে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, ওরা আর আমাদের পরবর্তী শত্রু নয়। তো তার জীবনের রহস্য যে কমিশন রিপোর্ট দিয়ে জানাচ্ছে, সেই কমিশনের রিপোর্টটাকে গ্রহণ করছে না। আমাদের দেশে বামপন্থী সেটা নিয়ে একটা কথা বলছেন না। তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছেন, পরমাণু চুক্তির বিরুদ্ধে লড়ছেন, কিন্তু তার বিরুদ্ধে তাকে গোটা দেশকে তার সম্পর্কে যিনি প্রথম সচেতন করলেন, মহাত্মা গান্ধীকে, তাকে নিয়ে লড়ছেন না। মানে কারণ মনে আছে 2006 সালে যখন এই রিপোর্ট খারিজ হয়ে যায় মুখার্জি কমিশনের, তখন লোকসভার স্পিকারকে সোমনাথ চট্টোপাধ্যায়। তো উনি চাইলে ডিবেটটাকে কন্টিনিউ, ডিবেট শেষ হয়নি, মুখার্জি কমিশনের যে ডিবেট চলছিল সেটাকে শেষ করতে দেওয়া হয়নি। কেননা এই ডিবেট মানে ফ্লোর ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, সেটার দায়িত্বে ছিলেন 3 জন সংসদে, লোকসভায় তো বিশেষ করে। সেই 3 জনই বাঙালি, প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সী এবং চেয়ারে বসে সোমনাথ চট্টোপাধ্যায়। এই 3 জনের তত্ত্বাবধানে এই মুখার্জি কমিশন নিয়ে রিপোর্ট, যে ডিবেট চলছিল সেটা কনক্লুডেড হয়নি, এবং সেইটা নিয়ে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়ে যিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন, তিনি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সেক্রেটারি অশোক ঘোষ, এবং তিনি সোজা আঙুল তুলেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় এবং প্রণব মুখার্জি এবং প্রিয়রঞ্জন দাশমুন্সীর দিকে, যে এনারা ষড়যন্ত্র করে এই জিনিসটাকে চেপে দিচ্ছেন। সেটার একটা গুরুত্ব রয়েছে যে অশোক ঘোষের মতো একজন বর্ষিয়ান নেতা তখন সেই সময়, তারা তো বামফ্রন্টের সদস্য, বামফ্রন্টের মধ্যে রয়েছেন, তো থেকেও যখন আঙুল তুলছেন এবং এটা দিচ্ছেন, এবং তারা ইউপিএ গভর্নমেন্টকেও বাইরে থেকে সমর্থন করছেন, ফরওয়ার্ড ব্লক, কেননা লেফট ফ্রন্ট সমর্থন করছে। তো ফলে অশোক ঘোষের ওই কথাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা উচিত।
আমরা সবাই ভুলে গেছি, বামপন্থীরাও খুব সুবিধা মতো ভুলে গেছে, কিন্তু অশোক ঘোষের কথাটাকে মনে রাখতে হবে। আমরা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে ক্যাবিনেট একটা ডিসিশন নিয়েছিল, ক্যাবিনেট 2006 সালে একটা ডিসিশন নিয়েছিল, এবং সেই ডিসিশনটাকে বর্তমানে মোদী সরকার ধরে রেখেছে, পাল্টে দেয়নি। কেননা সেটা ক্যাবিনেটের ডিসিশন বলে পাল্টে দেয়নি। কিন্তু সেটা মোদী সরকার কি বলেছে, 2017 সালে খুব পরিষ্কারভাবে একটা ক্ল্যারিফিকেশন ইস্যু করা হয় গৃহমন্ত্রক থেকে, যে এটা 2017 সালের কথা বলছি, 2014-তে সরকার এসছে, 2017 সালে ক্ল্যারিফিকেশনটা দিলেন যে যদি কোনো নতুন তথ্য সামনে আসে যেটা ক্রেডিবল, ঠিক, তাহলে আমরা এই প্রশ্নটাকে আবার রিকনসিডার করব, মানে যার অর্থ হয় যে এই তদন্তটাকে আবার খোলা হবে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে দুটো কথা রয়েছে এখানে। প্রথম কথা হচ্ছে যে আমরা নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাইছি এটা খুব পরিষ্কার ভাষায়, যে আপনারা যে ক্যাবিনেটের ডিসিশনটাকে ধরে রেখেছেন সেই ক্যাবিনেটের ডিসিশনটাই গলত, কেননা ওটা ভুল তথ্যের ওপর পলিটিক্যালি মোটিভেটেড, ভুল পথে চালিত করে, বিপদগামী করে ওই সিদ্ধান্তটাকে বের করে আনা হয়, সেই সিদ্ধান্তটাই ভুল। এবং ওটা একটা গণতান্ত্রিক কাঠামোয় ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাইমস, যে ক্যাবিনেটকে মিসলিড করা, ইটস হিটিং অ্যাট দ্য বেস, মানে জড়ে আঘাত করা ওটা গণতন্ত্রের, ওটা হতে পারে না ক্যাবিনেটকে মিথ্যে কথা বলা, সেটা করা হয়েছে। ফলে সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত যেটা, সেটা গ্রহণযোগ্য হতে পারে না। এটা রিকনসিডার করুন আপনারা, আপনাদের সরকারের ইমেজের স্বার্থে এটাকে রিকনসিডার করা উচিত, প্রথম কথা। বেশ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা বলেছিলেন যে 2017 সালে এই তথ্য দাবিটা করেছিলেন, জনগণকে জানিয়েছিলেন যে নতুন ক্রেডিবল ইনপুট এলে আমরা রিওপেন করব। রইল নতুন ক্রেডিবল ইনপুট সামনে রয়েছে, আপনাদের সামনে রয়েছে। প্লিজ নাও রিকনসিডার, রিওপেন ইনভেস্টিগেশন, শুরু করুন জাস্টিস মুখার্জির রিপোর্টকে গ্রহণ করে। সেইটা হচ্ছে প্রথম পদক্ষেপ, কারণ জাস্টিস মুখার্জির রিপোর্টকে অন্যায়ভাবে খারিজ করা হয়েছিল। এখানে একটা কথা আছে চন্দ্রজিৎ, মানে আমার মনে করানো দরকার, জাস্টিস মুখার্জি কমিশন, মানে মনোজ মুখার্জি কমিশনকে তো কনস্টিটিউট করে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ, তাই তার রিপোর্ট দিতে দিতে মনমোহন সিং এর জমানা চলে এসেছিল, কিন্তু তৈরি তো করে গিয়েছেন অটল বিহারী বাজপেয়ী। কংগ্রেস তো আরেকবার নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে বা অন্তর্ধান রহস্য উদ্ঘাটনে কোনো রকম আগ্রহ দেখায়নি। এবং যদি কংগ্রেস সরকার থাকতো সেই সময়, বাজপেয়ীর পরিবর্তে যদি কোনো কংগ্রেস সরকার থাকতো, কমিশনটা আরো একজন জিডি খোসলা বসতো, আরো একজন জিডি খোসলা বসতো, আরো একজন শাহনওয়াজ খান বসতো, যারা কোনোদিন তাইওয়ানে না গিয়ে রিপোর্ট দিতেন যে ওখানে দুর্ঘটনা, যারা ওই পরিবারের সিদ্ধান্তে মানে মাথা নত করে একমত হয়ে যারা বলতো যেটা ডিক্টেশন হতো সেটা দিত। আমি এটা এখানে একটা সিরিয়াস কোশ্চেन আসবো, ताइवान की जो बात कर रहे हो ना आपकी, वो मैंने आपको बड़ा बहुत इंपॉर्टेंट पॉइंट, बिकॉज आप जर्नलिस्ट रहे हो, वो आपने बहुत इंपॉर्टेंट पॉइंट पकड़ा है, और वो इस किताब का सोल है, पूरे इशू का सोल है। हुआ क्या है कि 1945 में जब नेताजी का डेथ रिपोर्ट आया था, तो ब्रिटिश इंटेलिजेंस ने और जो यहाँ पे थे उन्होंने, और अमेरिकन्स ने इंक्वायरी करी, हमने सारा उसमें रिपोर्टें बना के सब दिखाया, और हमने ये भी दिखाया कि गवर्नमेंट ने इंस्ट्रक्शन दिया शाहनवाज कमेटी को किसको किसी को दिखाना मत, शाहनवाज उसने नहीं दिखाया, सीक्रेट रखा रिपोर्टों को। अब हमारे हाथ अब लग गई हबीबुर रहमान की इंटरोगेशन रिपोर्ट। तो अंग्रेजों ने जब ये जो उन्होंने इन्वेस्टिगेशन करी है, उनको सन 46 के शुरुआत तक के मालूम चल गया कि जो पूरी कहानी है कि नेताजी की डेथ एक प्लेन क्रैश में हुई है। मैं आजकल देखता हूँ कि आपके हमारे कलकत्ता शहर में कुछ बहुत पढ़े लिखे इंसान हैं, बड़ी अच्छी अंग्रेजी बोलते हैं, कुछ अमेरिका के प्रोफेसर वगैरह बैठे हुए, वो ऐसे बोलते हैं कि नेताजी का प्लेन क्रैश हो गया, जैसे कि जब प्लेन क्रैश हुआ था तो ये लोग आईफोन बैठकर रिकॉर्डिंग कर रहे थे वहाँ पे। तो ऐसा है ना कि नेताजी का प्लेन क्रैश हुआ था, उसका कोई एविडेंस नहीं है, वो अमेरिकन ने बोल दिया, डायरेक्ट एविडेंस नहीं था। सिर्फ एविडेंस ये था कि देवर सम पीपल, कुछ लोग थे जापानी और हबीबुर रहमान, उन्होंने बोला कि प्लेन क्रैश हुआ है, क्योंकि डेड बॉडी नहीं है, डेड बॉडी का फोटोग्राफ नहीं है, आप साबित कैसे करोगे कि वो बंदा मर गया। तो सिर्फ ये था। जब अंग्रेजों ने इन्वेस्टिगेशन की, उनको मालूम चला कि जापानियों ने झूठ बोला बीच में, उन्होंने डॉक्यूमेंट डिस्ट्रॉय किया। फिर ये जो आई विटनेस अकाउंट था, जो आई विटनेस बोल रहे थे कि नेताजी का डेथ हुआ, हॉस्पिटल में गए, ये फलाना ढमकाना, उनका कंट्रडिक्शन होना शुरू हो गया बहुत जबरदस्त। और ये इतना ज्यादा है कि इवन मनमोहन सरकार उसको मान रही थी 2005 से, रातों रात उन्होंने पलटा मारा है। तो 46 में जब इन्होंने अंग्रेजों ने पकड़ लिया कि ये कंट्रडिक्शन हो रहा है, तो उन्होंने वहां पर एक लाइन निकल करके आई कि इस स्टोरी को कंफर्म करने का एक ही तरीका है कि आप ताइवान में जहां प्लेन क्रैश हुआ है, ताइपाई शहर में, वहां पर जाकर के इंक्वायरी करवाओ। और ये जापानी और ये बोल रहे हैं कि नेताजी को डेथ हुआ था, हॉस्पिटल में ले गए थे, वहां डेथ हुआ है, फिर क्रिमिशन हुआ, तो इनके हॉस्पिटल के रिकॉर्ड चेक करो, क्योंकि खुद कह रहे हैं वहां पर रिकॉर्ड बनाया हम लोगों ने।
तो वो ये निकल के आया। हुआ क्या कि अब इसमें जो हमने जो इसमें धमाल निकाल के दिखाया कि भारत सरकार ने 1946 में, सरकार में इसलिए यूज़ कर रहा हूँ कि लोगों में कन्फ्यूजन है कि 15 अगस्त सन 47 को इंडिया नया कंट्री बन गया। पहली बात तो ये दिमाग में रखिए कि 15 अगस्त 47 से पहले भी भारत सरकार थी। हाँ, पाकिस्तान एक नया गवर्नमेंट बना है, हम लोग वही अंग्रेजों के जमाने की जो ईस्ट इंडिया कंपनी बना गई है वही गवर्नमेंट चल रही है। ठीक है, तो गवर्नमेंट ऑफ इंडिया 1940, 42, 41 की अभी गवर्नमेंट ऑफ इंडिया गवर्नमेंट ऑफ इंडिया सेम है वो, मतलब बाबर सरकार, औरंगजेब सरकार, वो कोई अलग नहीं है, सरकार सब एक है। आजकल ये बहुत कंफ्यूज कर रहे हैं कि गवर्नमेंट ऑफ इंडिया, मैं देख रहा हूँ कि मीडिया में खबरें आती हैं बीच में, खासकर ये भाजपा के लोग बहुत कंफ्यूज कर रहे हैं कि ब्रिटिश आर्मी ने, ब्रिटिश पुलिस ने मारा। ब्रिटिश पुलिस नाम की कोई चिड़िया भारत में कभी नहीं थी, इंडियन पुलिस थी वो, ये वाली जाबी बैठी हुई है, यही लोग डंडे चलाते थे बैठ करके। ये ब्रिटिश आर्मी नहीं थी, ये बहुत कम थी, इंडियन आर्मी के लोग ही थे वो लोग, तो वही इसका नाम उन्होंने वही रखा हुआ। एनी हम तो उन्होंने कहा तो 46 में भारत सरकार, मतलब उस टाइम पे पंडित जी और सरदार पटेल ऑलरेडी देश के प्रधानमंत्री, गृह मंत्री बन चुके थे 46 में। तो बहुत लोगों को ये ज्ञान नहीं है कि 15 अगस्त को नहीं बने, वो पहले से ही इंचार्ज में थे। तो 1946 में जब अंग्रेजों का जाना शुरू हुआ तो लोगों ने सवाल उठाने शुरू कर दिए थे इस केस के बारे में, उस जमाने की असेंबली में, जो बाद में पार्लियामेंट बनी है। तो 1946 में इन्होंने एक कांग्रेस का एक लिंक का एक जर्नलिस्ट था, इसको उन्होंने इंक्वायरी करने ताइवान में भेजा। ठीक है, उसने आकर के गवर्नमेंट ऑफ इंडिया को रिपोर्ट दी, वो रिपोर्ट गायब हो गई है, तो हमें कहीं मिली नहीं वो, कि बहुत से डॉक्यूमेंट गायब हो गए गवर्नमेंट के हिसाब से, तो मिल ही नहीं रहा है, वो जानबूझ कर डिस्ट्रॉय किया, दैट इज ऑब्वियस। तो उसके बाद में आप अगर 46 को आप छोड़ भी दें, 1951 का हमने इसमें रिकॉर्ड सरकार का लगाया है, जहां उस टाइम के जो विदेश सचिव थे शुभिमल दत्त, सबसे लॉन्गेस्ट टर्म उनकी थी पूरे, अभी तक कोई भी आदमी इतने साल तक फॉरेन सेक्रेटरी नहीं रहा, शुभिमल दत्त रहे थे, और बाद में हमारे एम्बेसडर थे रशिया के अंदर। वो शुभिमल दत्त ने उस पर साफ उसमें नोटिंग करी है, उसने बोला कि मैंने प्रधानमंत्री नेहरू को बताया है कि जो ताइवान में रिकॉर्ड मिल के आ रहे हैं वो सुभाष बोस की डेथ को प्रूव नहीं कर रहे। तो पंडित जी को और भारत सरकार को अगर 46 ना भी हो, 51 से इस बात का मालूम है कि ताइवान में डेथ प्रूव नहीं हो रही है। उसके बाद अगर आप एविडेंस का चेन देखेंगे, बड़ा क्लियर है कि भारत सरकार जो दिल्ली है वो नहीं चाहती कि ताइवान में कोई इंक्वायरी हो, और अगर कोई इंक्वायरी हो तो उसकी रिपोर्ट छिपा दो। ये पूरी की पूरी कहानी, पूरी नेताजी की जो डेथ मिस्ट्री है, हम लोग मुखर्जी जस्टिस मुखर्जी से मिलते थे यहाँ पे सॉल्ट लेक में रिटायरमेंट के बाद में, तो उनसे बात, तो उन्होंने हमें ये बात बताई थी कि मैंने जो अपनी रिपोर्ट में लिखा है, मेरे पास में नेताजी की डेथ को डिसअप्रूव करने के बहुत सारे कारण थे, लेकिन मैंने उस पर वही चीज़ को उसको दिखाया है जिसका लीगली बहुत स्ट्रॉन्ग, मेरे को लगता है कि ये सबसे स्ट्रॉन्ग पॉइंट है। गवर्नमेंट डॉक्यूमेंट, द होल थिंग इज वेरी सिंपल, स्ट्रेट फॉरवर्ड, कि नेताजी की डेथ ताइवान में हुई है, जहां उनका हॉस्पिटल में इलाज हुआ, वहां कमीशन हुआ था, तो ताइवान में इंक्वायरी होनी चाहिए। और इसमें अगर आप सरकारी रिकॉर्ड आप देखेंगे जो हमने, क्योंकि हमारी सारी किताब सरकारी रिकॉर्डों पे है, ये हमारे कोई कोई नहीं है। भारत सरकार कभी भी तब से लेके आज तक नहीं चाहती कोई इंक्वायरी ताइवान में, ताइवान को जगह चाहिए, वहां नहीं जाना चाहिए। मर्डर हुआ यहाँ पे आपका कलकत्ता में, इंक्वायरी हो रही है उसकी, तो आपको पटना में जाकर ऐसे नहीं चलेगा, आपको इंक्वायरी ही करनी पड़ेगी। तो भारत सरकार जो है ताइवान में, मैं अभी आपको बातें बताऊंगा, उसकी सारी कहानी ताइवान और ताइवान के रिकॉर्ड्स की है, এভিডেন্স পয়েন্ট অফ ভিউ। আপনি জাপানের কথা বললেন, আমি এখানে একটা কথা বলবো চন্দ্রচূড়দা, জাপানিরা যে মিথ্যা কথা বলছিল, যেটা অনুজিতা বললেন, যে জাপানিরা অনেকে মিথ্যা কথা বলেছে, এটা আমেরিকান বা ব্রিটিশ ইন্টেলিজেন্সের কাছে স্পষ্ট হয়ে গেছিল। সেই মিথ্যাটা কেন বলেছে? নেতাজির মৃত্যুকে জোর করে প্রমাণ করার কোনো দায় তাদের ছিল কিনা, বা এটা নেতাজিরই শিখিয়ে যাওয়া কিনা, সেটা অন্য প্রশ্ন, কিন্তু মিথ্যে বলেছে। তার সব থেকে বড় প্রমাণ তো চাইনিজ আর্মি দিচ্ছে এখন। এখন আমাদের দেশের বামপন্থীদের চায়নার উপর এত ভক্তি, তো চাইনিজ মিলিটারি কমিশনের ছাপানো তাদের দেশের মিলিটারি ইতিহাস, সামরিক ইতিহাসের বই বলছে নেতাজির পাশে বসে যিনি নাকি নেতাজির সঙ্গে মৃত্যুবরণ করেছিলেন ওই প্লেনে, তাকে তো মেরেছে চাইনিজরা অন্য কোথাও, অন্য কোনো দিন। আমি তোমার এই পয়েন্টটায় আসার আগে সিদেইর গল্পটায় আসার আগে একটা ছোট্ট এক লাইনের ক্লারিফিকেশন দিয়ে দিই। জাপানিরা মিথ্যে বলেছে, কিন্তু দ্যাট ইজ আউট অফ সেন্স অফ অনার, ওরা সুভাষচন্দ্রকে বাঁচানোর জন্য। হতেই পারে, আমি সেটাই বলছি। আমরা যে মিথ্যে কথা বলে এসেছি সেটা আমাদের রাজনৈতিক গদি বাঁচানোর জন্য, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো আচ্ছা, নাও কামিং টু দিস মেইন থিং। এবার তোমার ধরো জাপানিরা একটা স্টোরি ফ্লোট করলো, বললো যে এরকম সুভাষচন্দ্র, জাপানি সরকার 15 তারিখে 15ই আগস্ট আত্মসমর্পণ করলেন, তারপর সুভাষচন্দ্রের সামনে যে রাস্তা খোলা ছিল সেটা উনি কনসিডার করছেন কি কি অপশন আছে। তো যেটাই হোক, ওনাকে ওই সাউথ ইস্ট এশিয়ান থিয়েটার অফ ওয়ার থেকে বেরিয়ে যেতে হবে। উনি সিঙ্গাপুরে আছেন, ওখান থেকে হয় টোকিও যাবেন কিংবা রাশিয়া যাবেন, যেখানেই যাক ওনাকে সিঙ্গাপুর থেকে ওপরে উঠে সাইগানে যেতে হবে, যেখানে সাইগানের কাছেই আছে তোমার জাপানিজ সাদার্ন আর্মির হেডকোয়ার্টার্স। তো সেখানে আলোচনা করে উনি বেরিয়ে যাবেন। তো উনি যখন এসছেন সাইগানে, তখন সাইগানে একটা প্লেন দাঁড়িয়ে আছে, সেই প্লেনে কিছু জাপানিজ সোলজার যাচ্ছে, কেউ টোকিও যাচ্ছে, কেউ মাঞ্চুরিয়া যাচ্ছে। কিন্তু ওখানে প্যাসেঞ্জারদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি প্যাসেঞ্জার, তার নাম হচ্ছে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা শিদেই।
সুনাম মাসা শিদেই হচ্ছেন খুব সিনিয়র একজন জাপানি জেনারেল, যিনি পূর্ববর্তীকালে জার্মানিতে বহু বছর কাটিয়েছেন, ফলে জার্মান ভাষা খুব ভালো বলতে পারেন। ইংরেজি বলতে পারেন না অতটা ভালো, কিন্তু জার্মান খুব ভালো বলতে পারেন। তোমার জানা আছে নেতাজি খুব ভালো জার্মান বলতে পারতেন। তো এই একটা কানেকশনের জন্য কি যাই হোক আলোচনা হয় দুজনের মধ্যে, যে ঠিক হয় যে শিদেই ওই প্লেনে তো যাচ্ছেই, নেতাজি আর হাবিবুরকেও ওই প্লেনে বসিয়ে দেওয়া হলো। আর কাউকে, নেতাজির টিমে কিন্তু তখনও আরো 7-8 জন রয়েছে, কিন্তু খালি দুজনকে সিট দেওয়া হলো। গল্প অনুযায়ী যেটা আমরা পরে জানতে পেরেছি, যে নেতাজির সঙ্গে হাবিবকে জায়গা করে দেওয়া হলো, যে প্লেনটা শিদেইকে নিয়ে মাঞ্চুরিয়ায় যাচ্ছে এবং মাঞ্চুরিয়া থেকে টোকিও যাবে, তো সুভাষচন্দ্রকেও ওই প্লেনটা নিয়ে যাবে। তো রাস্তায় আলোচনা হলো শিদেই এবং সুভাষচন্দ্রের, যে সুভাষচন্দ্র শিদেইর সঙ্গে মাঞ্চুরিয়ায় চলে যাবেন। এটার অনেকে বলেছে, মানে হাবিবুর থেকে শুরু করে অনেকেই সেটা স্বীকার করেছে। এবার সেই রাস্তায় চলতে লাগলেন, পৌঁছলেন পরের দিন সকালবেলায় এতে তাইহোকুতে, তাইপেই যেটা এখন। তো তাইপেইতে পৌঁছলেন, ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা থামার পর প্লেনটা টেক অফ করলো। টেক অফ করার সঙ্গে সঙ্গে ভেঙে পড়লো। এবার ভেঙে পড়ার পর কি হলো? ভেঙে পড়ার পরে হলো যে শিদেই মারা গেলেন এবং সুভাষচন্দ্র খুব গুরুতর আহত হলেন। তাকে হসপিটালে নিয়ে আসা হলো, সেবা শুশ্রূষা করা হলো, চিকিৎসা করা হলো, কিন্তু তার প্রাণ রক্ষা করা গেল না। ফলে বলা হয় এটা, হ্যাঁ, আমি সরকারি স্টোরি কথা বলছি, আমি মানে আই এম নট টেলিং ইউ দ্য ট্রুথ, ফ্যাক্ট। আমি তোমাকে সরকারি গল্পের কথা বলছি। তার প্রাণ রক্ষা করা গেল না, তার মৃত্যু হলো। তারপরে তার সব দাহ করা হলো এবং যে অস্থিভস্য যেটা হলো সেটা কয়েক সপ্তাহ পরে হাবিবুর রহমানের হাত দিয়ে টোকিওতে পাঠিয়ে দেওয়া হলো। এইটা হচ্ছে গল্প। এবার আমাদের প্রথম থেকে যেটা একটা বড় প্রশ্ন ছিল, আমি নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যুর গল্পটাকে 1 মিনিট আমি সাইডে রাখছি। তুমি যদি শিদেইয়ের মৃত্যুর গল্পটা দেখো, শিদেইয়ের মৃত্যু নিয়ে যারা বেঁচে ছিলেন, সার্ভাইভার যাদের বলা হয়, বিমান দুর্ঘটনায় যারা বেঁচে যান বা এয়ারপোর্টে চারিদিকে যারা ছিলেন, তাদের মধ্যে কয়েকজন সাক্ষ্য দেন এবং তারা শিদেইয়ের নাম করেন। তাদের মধ্যে 3-4 জন বোধহয় নাম করেছিলেন বা 2-3 জন শিদেইয়ের নাম করে সাক্ষ্য দেন। তো তাদের মধ্যে একজন বললেন যে তিনি নিজেও পাইলট ছিলেন। তিনি বললেন যে আমি তো দেখলাম প্লেনটা ভেঙে পড়ে গেল, আমি সঙ্গে সঙ্গে ককপিটের দিকে গেলাম, যে অ্যাসিস্ট্যান্ট পাইলট তিনি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন, এবং শিদেইও মারা গেছেন। ওদের দুজনকে বাঁচানো গেল না। আচ্ছা, বেশ, খুব ভালো কথা। তো এটা তাহলে একজন বললেন, তো বিশ্বাসযোগ্য, না বিশ্বাস করার কোনো কারণ নেই। ঠিক। এখন ঘটনা হচ্ছে দ্বিতীয় জন যিনি সার্ভাইভার, তিনি বললেন আমি যখন হসপিটালে আমাকে নিয়ে যাওয়া এবং হসপিটালের গেটে আমি দাঁড়িয়ে আছি, তখন দেখলাম শিদেইকে স্ট্রেচারে করে নিয়ে আসা হচ্ছে। কি করে সম্ভব? যিনি স্পট ডেট, এবার তুমি বলো কাকে বিশ্বাস করবে? এবার এলো তৃতীয় একজন, যিনি এয়ারপোর্টের এরোড্রোমের সিকিউরিটি ইনচার্জ। তিনি বললেন বিমান দুর্ঘটনা হয়ে যাবার পর সবাইকে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমরা ভেতরে ঢুকলাম দেখার জন্য যে কার কি বেঁচে রয়েছে, কি পাওয়া যায় কি না পাওয়া যায়। তখন দেখলাম শিদেইর দেহ পুড়ে ছারখার হয়ে গেছে, চার্ড যাকে বলে। তো ওনার মানে শরীরের যে অংশটা ভেতরের এন্ট্রেলস যেটাকে বলে, ওইগুলোকে আমরা বের করে নিয়ে এসে প্লেনের পাশে জমি খুঁড়ে ওখানে আমরা সমাধিস্থ করলাম। এবার তাহলে তুমি বলো প্রথম জিনিসটা হচ্ছে কার কথাটা তুমি বিশ্বাস করবে? প্রথম প্রশ্ন। আমি এখনো চায়নাতে আসিনি, চাইনিজ হিস্টোরিয়ানদের কথা আসিনি, আমি এটা পুরনো কথায় চলছি, সরকারি স্টোরিতে আমি বলছি। এরপরে জাপানে শিদেইর পরিবারকে তার অস্থিভস্য পাঠানো হলো। প্রশ্ন হচ্ছে দাহটা কখন করা হলো আর কি দাহ করা হলো, অস্থিভস্যটা কোথা থেকে এলো? ওর তো পুঁতে দেওয়া হয়েছিল বলা হলো। এবার তাহলে অস্থিভস্য কোথা থেকে এলো, কি পাঠানো হলো, কেমন করে পাঠালেন? তৃতীয় জিনিস হচ্ছে যে এরপর কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়নি, কিন্তু ওনাকে একটা পুরস্কার দেওয়া হয়, মেডেল দেওয়া হয়, এবং সেই সাইটেশন যেটা থাকে সেখানে জাপানের সরকার লেখে ডেথ বাই ওয়ার, মানে যুদ্ধে মৃত্যু হয়েছে। প্লেন ক্র্যাশে যদি, বিমান দুর্ঘটনায় যদি মৃত্যু হয় তাহলে ওখানে লেখা হতো ডেথ বাই অ্যাক্সিডেন্ট। ঠিক, ওটা ওয়ার নয়। বিমান উড়লো, ভেঙে পড়ে গেল, দ্যাট ইজ নট ওয়ার, ওটা যুদ্ধ নয়, ওটা দুর্ঘটনা। তো দুর্ঘটনায় মৃত্যু লিখবে তো সাইটেশনে, দুর্ঘটনায় মৃত্যু হলে তো কাউকে মেডেল দেওয়া হয় না। তো এবার ডেথ বাই ওয়ার বলে মেডেল দেওয়া হলো, সেই মেডেল, সাইটেশন, অস্থিভস্য সব শিদেইর পরিবারকে পাঠানো হলো। তো এবারে এটা তুমি বলো মিলছে না।
ঠিক। একটা পিসের সঙ্গে একটা পিস মিলছে না। এই নামেলাটা কি মিলিয়ে দিলে চাইনিজ মিলিটারি? এবার এই প্রশ্নটা থেকে গেল, কোনো সলিড উত্তর আমরা পাইনি। এইবার এই যে মিলিটারি হিস্টোরিয়ান, সামরিক ঐতিহাসিক, এর গুরুত্বটা বুঝতে হবে, কারণ অনেকে এটাকে ডাউন প্লে করার চেষ্টা করবে, আরে কেউ যা খুশি বলতে পারে না, না করে না। এটা আমরা যেটাকে সাইট করছি, আমাদের দেশে ডিফেন্স মিনিস্ট্রির হিস্টোরিক্যাল ডিভিশন আছে। ঠিক। আমাদের দেশে ভারত যত কটা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যত কটা লড়াই লড়েছে, তার মোস্ট অথেন্টিক অ্যাকাউন্ট ওই হিস্টোরিক্যাল ডিভিশনের প্রকাশিত বইতে লেখা থাকে। ঠিক। তুমি ওইটাকে মানতে বাধ্য যে দিস ইজ দ্য মোস্ট অথেন্টিক ভার্সন। ঠিক। অন্য কেউ বাকি কেউ কিছু বলতেই পারে, বাট দিস ইজ দ্য গভর্নমেন্ট ভার্সন। তেমনি এই আমরা যে সাইট করছি, যে তথ্যটা, সেটা লিখেছে পিপলস লিবারেশন আর্মি, মানে পিএলএ, যেটা চাইনিজ আর্মি, যেটা তার সামরিক ঐতিহাসিকরা। মানে এটা সামরিক ঐতিহাসিক যদি সম্পূর্ণভাবে তুমি সরকারি নাও মানো, কোয়াসাই হিস্টোরিয়ান, মানে সেমি গভর্নমেন্ট তো বলতেই হবে। সেখানে তারা এই দাবিটা করছেন যে 18 তারিখে সিডেই প্লেন টেক অফ করলেন অন্য একজন জাপানিজ জেনারেলের সঙ্গে, কিন্তু উনি 18 তারিখ সকালে এসে তাইহোকুতে পৌঁছননি, তাইপেইতে পৌঁছননি, উনি তাইপেইতে বসে আছেন 5 তারিখ থেকে। নেতাজির সঙ্গে ওনার আসা কোনো প্রশ্নই ওঠে না। কোনো প্রশ্নই ওঠে না। 5 তারিখ থেকে তাইপেইতে বসে রয়েছেন। 18 তারিখে তারপরে সারেন্ডার করার পর উনি ওয়েট করছিলেন যে ওই সারেন্ডার ডকুমেন্ট, যেটা ইন রিটেন, ওই ইনস্ট্রাকশনটা পাবেন। কেননা ওর পোস্টিং হয়েছিল, এই জায়গাটা মিলছে যে ওনার পোস্টিং হয়েছিল মাঞ্চুরিয়ায়। কোয়ান্টং আর্মি, যেটা লড়াই করছিল রাশিয়ার সঙ্গে, জাপানের যে সৈন্যবাহিনী লড়াইটা করছিল মাঞ্চুরিয়াতে, কোয়ান্টং আর্মি বলা হতো, সেটা চার্জ নিতে যাচ্ছিলেন। এবার 15 তারিখে সারেন্ডার হওয়ার পর উনি ওয়েট করছেন যে আসবে পেপার আসছে না। তখন প্রশ্নটা উঠলো যে তাহলে কি করা যায়। বলে আমার কাছে পোস্টিং এর পেপার রয়েছে, মানে যুদ্ধ করতে আমাকে হবে, সেই আদেশ রয়েছে, আত্মসমর্পণের নির্দেশ আমি এখনো পাইনি, ফলে আমি যাব, যুদ্ধ করতেই যাব, আমি ওখানে ইনচার্জ হতে যাব। তো উনি আরেকজনকে সঙ্গী নিয়ে বিমানে উঠলেন মাঞ্চুরিয়ার দিকে যাওয়ার জন্য। এবার যেই উড়লো, ইস্ট চায়না সি অব্দি পৌঁছেছে, আমেরিকান রাডার ওয়ারশিপ, আমেরিকান ওয়ারশিপগুলো তো সব ছিল, যুদ্ধ জাহাজগুলো যেগুলো, তাদের রাডারে ধরা পড়লো যে এই জাপানি প্লেন উড়ে যাচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে চাইনিজদের অ্যালার্ট করে দিল। চাইনিজ এয়ারফোর্স এসে ওদের ইন্টারসেপ্ট করলো, বললো তোমরা এক্ষুনি নিচে নামো, তাহলে আমরা গুলি চালাবো, তোমাদের বিমান ভেঙে দেবো। তো ফোর্স ল্যান্ডিং করতে চেষ্টা করলো, সেটাই তখন বললো যে না, আমি যাচ্ছি যুদ্ধ ক্ষেত্রে, যাচ্ছি যুদ্ধ করতে, আত্মসমর্পণের নির্দেশ আমি পাইনি, এই সময় যদি আমি ল্যান্ড করে আত্মসমর্পণ করি সেটা খুব লজ্জার ব্যাপার। এটা জাপানিজ ওয়ার এথিক, মানে ওদের কাছে আত্মসম্মানটা এত বড় ব্যাপার যে আত্মসমর্পণটা আমি করবো না। স্বাভাবিক, যে দেশের রাজা যুদ্ধ হারার পরে বলেন এই নিন এক বস্তা চাল আর আমার মাথাটা রাখুন, আমার দেশবাসীকে ছেড়ে দিন, তাদের এথিক্স কিছু আলাদাই হয়। তো ওখানে তখন ওরা ওই প্লেনটাকে গুলি মেরে ধ্বংস করলো, প্লেন গিয়ে পড়লো ইস্ট চায়না সিতে। পাইলট যিনি চালাচ্ছিলেন তিনি বেঁচে গেলেন, বাকি দুজন যে সিনিয়র প্যাসেঞ্জার ছিলেন তারা দুজন মারা গেলেন। এবং পাইলটকে ইন্টারোগেট করে এই যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা এটা বেরোলো, এই স্টোরিটা বেরিয়েছে তোমার চাইনিজ হিস্টোরিয়ানদের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেমন করে জানলাম যে চায়না সত্যি কথা বলছে, এই ঐতিহাসিকরা মিথ্যে করে বানিয়ে বলছে না? প্রথম কথাটা বুঝতে হবে যে এই নেতাজির অন্তর্ধান রহস্যে চায়নার কোনো ব্যক্তিগত, যেটাকে ভেস্টেড ইন্টারেস্ট বলে, সেই ইন্টারেস্টটা নেই, কোনো স্টেক নেই, ঠিক নেই, এইদিকেও নয় ওদিকেও নয়। অন্যদিকে আমরা দেখছি জাপানের একটা নিজস্ব ইন্টারেস্ট রয়েছে, ভারতের একটা নিজস্ব ইন্টারেস্ট রয়েছে, যেটার ফলে তারা সত্য ঘটনাটাকে টুইস্ট করে মিথ্যেটাকে বরাবর প্রচার করে এসেছে, সত্যটাকে চাপা দিয়ে। বেশ। আর আজকে যে এই দুটি দেশ যে গল্প 70-80 বছর ধরে বলে এসেছে, 80 বছর হলো, মানে 45 থেকে 25, প্রায় 80 বছর, 80 বছর ধরে যে গল্প চালিয়ে এসছে, সেই গল্পটাকে আজকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। এইখানে আমার একটা কথা আছে, আমি একদম শেষ দিকে চলে এসেছি, আমি লাস্ট এটা দিয়ে এই প্রশ্নটা এবং এটার উত্তর নিয়ে শেষ করবো। তার কারণ অনেকেই এই সন্দেহটা প্রকাশ করছেন যে সরাসরি চায়নার কোনো ইন্টারেস্ট নেই হয়তো, কিন্তু অনুজিতা একটু মন দিয়ে শুনবেন, ভারত এখন কোয়াড মেম্বার মানে ভারতের সঙ্গে জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, কোরিয়া আছে, এবং আমেরিকা তো আছেই, তার সঙ্গে জয়েন্ট এক্সারসাইজ করে প্রশান্ত মহাসাগরে। এবারে যদি কোনোভাবে নেতাজির মতো ন্যাশনাল সেন্সেশন, জাতীয় আবেগ,
তার সম্পর্কে জাপান মিথ্যে কথা বলেছে, মিথ্যে রিপোর্ট দিয়েছে। আমরা জানি জাপানের মিথ্যে বলার কারণ আমার দেশের রাজনীতিকদের মিথ্যে বলার কারণটা আলাদা, কিন্তু যদি এটা চীন কোনোভাবে প্রমাণ করতে পারে, যদি পারে, চীনের মিলিটারি হিস্ট্রি বলছে এটা, যদি এটা প্রমাণ করতে পারে, এবং একই সঙ্গে জাপানে এখনও দুটো ফাইল ডিক্লাসিফাইড নয়, চেয়ে পাওয়া যায়নি নেতাজি সংক্রান্ত, এটা আরও পোক্ত হয়। ভারতের সঙ্গে জাপানের যে সম্পর্ক সেটা দাঁড়িয়ে আছে ভারতের সঙ্গে চীনের বৈরিতার জায়গা থেকে, তার বেস ওটা। ভারতের সঙ্গে চীনের দারুণ সম্পর্ক হলে ভারতের সঙ্গে জাপানের এত বড় সম্পর্ক হতো কিনা আমরা জানি না। তো কোথাও যদি শুরুতে এই হিস্ট্রি লেখার পিছনে ইন্টারেস্ট নাও থাকে, এখন এই হিস্ট্রি লিখে ফেলার পর তার প্রচারের ক্ষেত্রে তো চাইনিজ ইন্টারেস্ট থাকতেই পারে যে ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক বিগড়ে যাক नेताजी को नहीं। नहीं, उसका काउंटर है, मैं उसको लेके चल रहा हूँ। पहली बात तो ये कि इसमें हमारा खुद का रिकॉर्ड बहुत ख़राब है। अगर आप मुझे पूछेंगे कि यहाँ पे जापानीज़ हैं, यहाँ पे हिंदुस्तानी हैं और यहाँ पे चाइनीज़ हैं, ये तीनों का इस स्टोरी की बात कर रहा हूँ, मैं और की बात नहीं कर रहा, मुझे और ओनली नेताजी स्टोरी, आई एम ओनली टॉकिंग नेताजी स्टोरी। चाइनीज़ नेताजी का नाम ही नहीं रहे, वो उनकी सिर्फ जो खुंदक है शिडई के साथ में, जापानीज़ के साथ में उनका आपस में नहीं बनता। सेकेंड वर्ल्ड वॉर के कॉन्टेक्स्ट में अभी भी उनके रिश्ते अच्छे नहीं आपस में, अभी भी नहीं है। तो चाइनीज़ सिर्फ जापानीज को अटैक कर रहे हैं, उनका सुभाष बोस से कुछ लेना देना नहीं है। तो नंबर अगर आप उनका ट्रैक रिकॉर्ड चेक करेंगे, इसने बहुत अच्छा बताया चंद्रचूड़ ने कि जापान ने नेताजी की जान बचाने के लिए झूठ बोला था, उसके बाद वो जापान की वो रिजीम चेंज हो गई है। भारत सरकार ने जो सबसे, तो अगर आप मुझे पूछेंगे तो इन तीनों में से भारत सरकार की नेताजी वाले केस में कोई क्रेडिबिलिटी नहीं है। झूठ बोला, हमने डेमोन्स्ट्रेट किया कि ये झूठ बोलते हैं, लगातार झूठ बोल रहे हैं। जापान की क्रेडिबिलिटी नहीं है, तो चाइनीज़ की क्रेडिबिलिटी है, इन दोनों की क्रेडिबिलिटी इस पर नहीं आती है, क्योंकि वो उन्होंने, और ये जो अभी की बात नहीं है, ये कोई अभी स्टोरी नहीं आई है, वो तो हमने अभी डिस्कवर करी है। ये पहली बार ये चाइनीज़ हिस्टोरियन ने बोलना शुरू किया 1990s के न जाकर के, वो आखिर में किताब को 2009 में। अब वहाँ पे चाइना की जितनी मिलिट्री वेबसाइट्स है उस पर ये स्टोरी चल रही है, लेकिन ये स्टोरी अभी नहीं रह रही है, स्टोरी पहले की चल रही थी। तो ये ऐसा कुछ नहीं कि आप जो इम्प्यूट कर रहे हैं कि अभी किसी ने किया, अभी का नहीं है, वो तो हमने डिस्कवर किया है, लेकिन ये স্টোরি পহলে से चल रही है। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি না, ও চাইনিজ স্ক্রিপ্ট আমরা পড়তে পারি না, হ্যাঁ ঠিক, যতক্ষণ না ইংরেজিতে আসছে ততক্ষণ আমরা দেখতে পাচ্ছি, পড়তে পারি না। আর ওদের থিঙ্কিং ওই ল্যাঙ্গুয়েজ প্রেস যতক্ষণ না ইংরেজি করে ততক্ষণ অন্য কেউ করতেও পারবে না ওটা, ওদের মিলিটারি। और हमने डेमोन्स्ट्रेट किया कि हमारी अपनी सरकार, जो खुद की सरकार है, वो कितना झूठ बोलती है इस केस में। जैसे उसमें एग्जांपल छोटा सा दिया था कि एक पार्लियामेंट में सवाल उठता है 2006 में, और ये सरकारी रिकॉर्ड की बात कर रहा हूँ मैं, अपनी खुद की नहीं बता रहा, किताब में है और सरकारी रिकॉर्ड की फोटो कॉपी लगा रखी है। सरकार में रिकॉर्ड में सवाल उठा कि पार्लियामेंट में कि क्या भारत सरकार रनकोजी टेम्पल को पैसा दे रही है, ठीक है। अब वो है रिकॉर्ड पे, सारे आपको रिकॉर्ड मिल जाएगा, हम पैसा दे रहे हैं चुपचाप से उनको, टॉप सीक्रेट इशू है। तो जैसे ही वो सवाल उठा पार्लियामेंट में कि 2006 और 7 में कि क्या आप पैसा दे रहे हैं क्या, छूटते ही का सरकार ने अंदर से जो इंटरनल नोटिंग निकल के आ रही हैं, फॉरेन सेक्रेटरी ने फ़ोन किया राज्यसभा के जो टॉप जो ऑफिशियल को, उसको बोला ये क्वेश्चन को विड्रॉ करो, ये टॉप सीक्रेट क्वेश्चन है, इशू है, क्वेश्चन हाँ टॉप सीक्रेट, इसको आंसर नहीं दे सकते हम लोग। तो उसने कहा जी अब तो ये लिस्टिंग में लग गया, आप क्या अब इसको नहीं हटा सकते, लेट हो गए। फिर उनके आपस में डिस्कशन हो रही है, वो कह रहे हैं तो टॉप सीक्रेट मुद्दा है, कैसे बता दें हम लोग। आखिर में बिलीव मी, आई एम टेलिंग यू दिस इज फैक्ट, क्योंकि डॉक्यूमेंट है, सरकार ने पार्लियामेंट में झूठा आंसर दिया कि हम कोई पैसा नहीं दे रहे, झूठा आंसर है, सब रिकॉर्ड है, दिया पैसा उन्होंने, लेकिन झूठ बोला टॉप सीक्रेट हम नहीं बोलेंगे, और पैसा जो दे रहे हैं उसका भी डॉक्यूमेंट सब कुछ है, क्लियर कट, सबकी परिचय मिल जाएंगे आपको। তাহলে আমি অনুজদা একদম শেষ দিকে চলে এসেছি, চন্দ্রচূড় দা, আমার মনে হয় বইটা একবার দেখিয়ে দেওয়া উচিত, দ্য বোস ডিসেপশন। আমি রোহিতকে বলবো, আমি ধ্রুবকে বলবো, ধ্রুব ক্যামেরায় আমি এই মুহূর্তে বলে সরাসরি দেখা যাচ্ছে, দ্য বোস ডিসেপশন ডিক্লাসিফাইড। এর মধ্যে অন্য কিছু নেই। আপনি যদি নেতাজির 1945 সালে 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কি হয়নি এটুকু সম্পর্কেই শুধু নিশ্চিত হতে চান, তার পরের জীবন সম্পর্কে আপনার কোনো আগ্রহ না থেকে থাকে, অথবা থাকলেও সেটা আপনার কাছে এই মুহূর্তে প্রধান বিবেচনার বিষয় না, আপনি শুধু এইটুকু জানতে চান সত্যিই নেতাজির 45 সালে 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেছিল কিনা এবং তাতে তার মৃত্যু হয়েছিল কিনা, সেটা জানবার জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই। এই বইটাতে আমাদের দেশের সরকারের ডিক্লাসিফাইড করা ফাইলের যাবতীয় তথ্য তুলে ধরে প্রমাণ করে দেওয়া আছে 1945 সালের 18ই আগস্ট তাই হুকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, ফলে নেতাজি সুভাষচন্দ্র বসুরও সেই বিমান দুর্ঘটনাতে মৃত্যুর কোনো প্রয়োজন বা কারণ বা প্রমাণ কোনোটাই ঘটেনি। অতএব বোস ডিক্লাসিফাইড আগামী প্রজন্মের জন্য, আমি অনুজদার ভাষা ধার করে বলবো, আমরা জানি না যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য সমাধানের জন্য সারা জীবন দিয়ে দিয়েছেন বা এই জীবনে নিজের সারাটা জীবনের মধ্যে দেখতে চান, দেখে যেতে চান এটার রহস্য সমাধান হলো, তারা কেউ শেষ পর্যন্ত সফল হবে কিনা। কিন্তু এটা ঠিক এই ডিক্লাসিফাইড ফাইলগুলো আগামী 50 বছর এবং তার এই নমুনাগুলো আগামী 50 বছর আমাদের দেশে এই প্রশ্নটা মরতে দেবে না যে সুভাষচন্দ্র বসুর মৃত্যু না হওয়া সত্ত্বেও, ওই বিমান দুর্ঘটনা না ঘটা সত্ত্বেও কেন বারবার
50 বছর ধরে, 70 বছর ধরে, এমনকি 80 বছর ধরে ওই দুর্ঘটনার তত্ত্ব সাজিয়ে আমাদের সামনে পেশ করা হলো। ঠিক কোন উদ্দেশ্যে, কোন স্বার্থে? আজকের মতো আমাদের এই বিশেষ পডকাস্ট এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।